হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দর্শন শাস্ত্রের দিক থেকে আলোচনা করব এবং দেখাবো যে আমাদের এই ভৌত পরিবেশ, আমাদের এই প্রাকৃতিক পরিবেশে, আমাদের বস্তু জগতে এবং আমাদের মনন জগতে সাবজেক্ট এবং অবজেক্ট আছে। এবং আমরা এটাও দেখাবো যে এমন কিছু বিষয় আছে, এমন কিছু জিনিস আছে যেটা একই টাইমে সাবজেক্ট এবং একই টাইমে অবজেক্ট হয়। আবার আমরা এটাও দেখাবো যে আমাদের মধ্যে একটা চিরন্তন সত্তা আছে যেটাকে আমরা চেতনা বলে থাকি, যেটাকে ইংরেজিতে বলা হয় সেলফ কনসিয়াস বা বাংলাতে বলা হয় আত্ম সচেতনতা, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমরা প্রমাণ করব। আর তারপর আমরা দেখব যে এই বস্তু জগতে আমরা এমনও সিচুয়েশনে পড়ি যখন সাবজেক্ট বা অবজেক্টকে সেটা আমরা ডিটারমাইন করতে পারি না। আর সবশেষে আমরা দেখাবো যে আমাদের যে অপূর্ণ বাসনা, আমাদের জীবনে যে অপূর্ণ বাসনা আছে, সেই অপূর্ণ বাসনাটা কি এবং এটার যেই প্রবলেমেটিক বিষয় সেটা নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আগে আমরা আলোচনা করব সাবজেক্ট বা কর্তা এটা কি। আসলে আমি কিন্তু ইংরেজি গ্রামার করাচ্ছি না। আজকের বিষয়টা হচ্ছে যে কর্তাটা কি অ্যাকচুয়ালি। আমার একটা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে আর্টিকেলের নাম হচ্ছে যে আত্মার অস্তিত্ব আছে কি। সেখানে কিন্তু আমি দেখেছিলাম যে সাবজেক্ট থাকা সাপেক্ষে কিন্তু অবজেক্ট, অর্থাৎ যেখানে সাবজেক্ট নেই সেখানে অবজেক্টের কথা চিন্তাই করা যেতে পারে না। যেমন ধরেন, আপনি ফিলসফি স্টাডি করছেন, তাহলে আপনি হচ্ছেন সাবজেক্ট বা কর্তা, আর ফিলসফি হচ্ছে অবজেক্ট। তার মানে ফিলসফি অবজেক্টটা আপনি সাবজেক্ট থাকা সাপেক্ষে, যেহেতু আপনি দর্শন অধ্যয়ন করছেন আপনি সাবজেক্ট, আর দর্শন হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা কিন্তু দেখে থাকি যে আমাদের মন কিন্তু আমাদের এই ভৌত পরিবেশ, আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমাদের চারিপাশের পরিবেশ দ্বারা ব্যাপকভাবে ওয়াইডলিভাবে কিন্তু সেটা ইনফ্লুয়েসড হয় বা প্রভাবিত হয়ে থাকে। ফর এক্সাম্পল ধরেন, আপনি রাস্তা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি একটা গাড়ি দেখলেন। তো দেখা যায় গাড়িটির কালার, গাড়িটির দাম, গাড়িটি বিলাসবহুল কিনা, গাড়িটি কমফোর্টেবল হবে কিনা, গাড়িটা যদি আমার হতো, নানান ধরনের চিন্তা ভাবনা কিন্তু অটোমেটিকভাবে আমাদের মনে আসতে থাকে। বা আপনি রাস্তায় হাঁটছেন, একটা মেয়ের দিকে আপনার চোখ পড়লো, একটা সুন্দরী মেয়ের দিকে আপনার চোখ পড়লো, আপনি গেস করা শুরু করলেন মেয়েটা হয়তো এতটা সুন্দর হবে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা টল ফিগার, ইত্যাদি ইত্যাদি আপনি ভাবতে শুরু করলেন। বা এমনও হতে পারে, দেখা যায় আপনি একটি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে হাঁটছেন, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনি ভাবছেন কতই না সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে এই মেয়ের কথা বললাম, গাড়ির কথা বললাম, প্রাকৃতিক দৃশ্যের কথা বললাম, এই সব কিছু আপনি ভাবছেন, আর এই সব কিছু হচ্ছে অবজেক্ট। আর যেহেতু আপনি ভাবছেন, সো আপনি কিন্তু সাবজেক্ট বা কর্তা। বিষয়টা খুবই স্পষ্ট এবং খুবই ইজি। এখন আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অটো জেনারেটেড অবজেক্ট। তার মানে কি জানেন, যে যেমন ধরেন আমরা সহসাই অনেক কিছু চিন্তা করে থাকি, হঠাৎ হঠাৎ আমাদের মনে চিন্তার উদয় হয়। ধরেন আপনার মনে একটা হঠাৎ করে একটা চিন্তা আসলো, নানান বিষয় আমরা অনেক সময় চিন্তা করে থাকি। হয়তো আপনি চিন্তা করছেন যে বিকেলে বন্ধুদের সাথে কেএফসিতে যাব, সেখানে চিকেন খাবো, সেখানে ফ্রাইড রাইস খাবো, ইত্যাদি ইত্যাদি আপনি ভাবছেন। এখানে দেখেন, এই যে আপনি যে ভাবছেন, এই সম্পূর্ণ ভাবনাটা কিন্তু অবজেক্ট। আর যেহেতু আপনি ভাবছেন, আপনি কিন্তু সাবজেক্ট। বা ধরেন এরকমও কিন্তু পরিস্থিতির আমরা শিকার হই। দেখা যায় আপনার এক বন্ধু, তার নাম রহিম, আপনার আরেক বন্ধু, তার নাম করিম। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল। আপনি হঠাৎ চিন্তা করছেন সেই ঝগড়ার বিষয়টা। যখন রহিম করিমের সাথে লাউডলি কথা বলছিল, তখন কিন্তু রহিম সাবজেক্ট ছিল। আর যখন করিম রহিমের দিকে লাউডলি কথা বলছিল, তখন কিন্তু করিম সাবজেক্ট ছিল। আপনি কিন্তু ব্যক্তি হিসেবে সাবজেক্টকেও দেখছেন, অবজেক্টকেও দেখছেন। তার মানে আপনি এখানে একটা উইটনেস। আপনি সাবজেক্টকেও ডিটারমিন করছেন, আপনি অবজেক্টকেও ডিটারমিন করছেন। তো আমরা এটাও বুঝতে পারলাম যে এই ধরনেরও কিন্তু আমাদের মনের মধ্যে ফিলিংস জাগ্রত হয়, আমাদের মনের মধ্যে অনেক অনুভূতি জাগ্রত হয়। এই অনুভূতিগুলো কিন্তু বাইরে থেকে আসে না। যেটা আমি বললাম যে প্রাকৃতিক পরিবেশ থেকে, যে গাড়ির কথা বললাম, মেয়ের কথা বললাম, প্রাকৃতিক দৃশ্যের কথা বললাম, এইগুলো যেমন বাহ্যিক পরিবেশ থেকে আসে, আর এইটা কিন্তু মনের ভিতর থেকে আসে, মনের অভ্যন্তরীণ একটা ফিলিংস। এবং এই অভ্যন্তরীণ ফিলিংসটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। আর যেহেতু আপনি সাবজেক্ট, আপনি এটাকে ভিজুয়ালাইজ করছেন, আপনি এটাকে ভাবছেন, সো আপনি এখানে অবজেক্ট। আরেকটা বিষয়, এমন কিছু এমন জিনিস আছে যেটা কিন্তু আপনার সাবজেক্ট
অ্যাট দ্য সেম টাইম সেটা কিন্তু সাবজেক্টও হয় আবার অবজেক্টও হয়। যেমন ধরেন মন, মন যখন মনকে ভ্যালু করে, মন যখন মনকে নির্ণয় করে, তখন মনই কিন্তু সাবজেক্ট আবার মনই কিন্তু অবজেক্ট। ফর এক্সাম্পল ধরেন একটা খুবই খুবই আনন্দের সংবাদে আপনি খুবই চঞ্চল হয়ে গিয়েছেন, এতটা আপনি চঞ্চল হয়ে গিয়েছেন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন আপনি বসে চিন্তা করছেন আমার মনটা, আপনি আপনার মনের দিকে ফোকাস করছেন যে আমার মনটা এতটা চঞ্চল হয়ে গেল, থামাবো কী করে। দেখেন এখানে কিন্তু মন মনকে ভিজুয়ালাইজ করছে, মন মনকে পর্যবেক্ষণ করছে, তার মানে মনই সাবজেক্ট আবার মনই কিন্তু এখানে অবজেক্ট। এটা কিন্তু আমাদের জীবনে আমরা দেখে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট কি, বুঝতে পারলাম অবজেক্ট কি, এটা বুঝতে পারলাম যে এমন কিছু আছে যেটা অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট আবার অ্যাট দ্য সেম টাইম সেটা অবজেক্টও হয়ে থাকে। এবার আসি আরেকটা মূল্যবান বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমন পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় পড়ি যেখানে সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা বুঝতেই পারি না, আমরা অনেকটা টু মাচ কনফিউজডের মধ্যে পড়ে যাই, আমরা অনেকটা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাই, আমরা বুঝতেই পারি না যে এখানে সাবজেক্টকে বা এখানে অবজেক্টকে। এটা কিন্তু খুব সহজ বিষয়। দেখেন আপনি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করেন, আপনি মনে করেন আপনার বন্ধু করিমকে আঘাত করছেন অন্যায়ভাবে, করিম বলছে দেখো তুমি যে আঘাতটা আমাকে করছো, তুমি যে আমাকে অত্যাচার করছো সেটা অন্যায়, এটা তুমি ভুল বুঝছো, তুমি জানো না যে তুমি অন্যায় করছো। আপনি মনে করেন না আমি প্রপার ওয়েতে আছি, আমি তাকে আঘাত করছি, কিন্তু পরে যখন আপনি বুঝতে পারলেন আঘাত করার পরে যে আপনি অন্যায় করেছেন, আপনার ভুল ছিল, এটা আপনার জন্য ফেয়ার ছিল না, তখন দেখেন এই অজ্ঞতা কিন্তু আপনার জন্য সাবজেক্ট ছিল, কারণ এই অজ্ঞতার জন্য আপনার মধ্যে কোনো সেলফ কনসিয়াস আত্মসচেতনতা কাজ করেনি। তাহলে এখানে কিন্তু আপনি অ্যাজ এ পার্সন হিসেবে সাবজেক্ট ছিলেন না, অজ্ঞতায় কিন্তু আপনাকে মোটিভেট করেছিল আপনার বন্ধুকে আঘাত করার জন্য, আপনি সেটা ভালো করে জানতেন না, না জেনেই তাকে আঘাত করেছেন। আচ্ছা দেখেন আরেকটা বিষয় আসি, ধরেন এটা হলো একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল বলছি। ধরেন আপনি খুব কেয়ারফুল একজন ভালো ড্রাইভার, আপনি আপনার গাড়ি নিজেই চালান, খুব সতর্কতার সাথে আপনি আপনার গাড়ি চালান। তো ধরেন আপনি আপনার গাড়ি চালাচ্ছেন খুব কেয়ারফুলির সাথে, পিছ থেকে একটা গাড়ি এসে সেই গাড়িটা ব্রেক ফেল করলো, আপনার গাড়িকে আঘাত করলো, আপনি ইনজার্ড হয়ে গেলেন, আপনি আহত হয়ে গেলেন, আপনাকে হসপিটালাইজড করা হলো। দেখেন কি ঘটনা ঘটে গেল, এখানে একটা পরিস্থিতির শিকার। আচ্ছা ধরেন আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি যে প্রাকৃতিক ব্যাপারগুলো দেখেন, আপনি সুন্দর একটা স্টেডিয়ামে খেলার আয়োজন করেছেন, আপনি মনে করেন ব্যাডমিন্টনের আয়োজন করেছেন, আকাশ খুবই ভালো, খুবই ফাইন, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি এসে সব কিছু তছনছ করে দিল, আপনাদের খেলা পণ্ড হয়ে গেল, সব আয়োজন বৃথা। বা এমনও হতে পারে আপনি একটা স্টেডিয়ামে খেলার আয়োজন করেছেন, রাতে খেলাটা হবে, দেখা যায় এমন প্রচণ্ড ঝড় হলো যে ঝড়ের কারণে দেখা যায় বিদ্যুতে বিভ্রাট দেখা দিল, বৈদ্যুতিক লাইন চলে গেল, পুরো প্রোগ্রামটা বাদ হয়ে গেল। এই যে আমরা কিন্তু এরকম প্রাকৃতিক সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ি, এখানে এই যে পরিস্থিতিগুলোতে কে সাবজেক্ট কে অবজেক্ট এটা বের করা কিন্তু খুবই কষ্ট। এই সিচুয়েশনটা কিন্তু আমরা আসলে আচমকা হয়ে যাই, বুঝতে পারি না। এটা গেল একটা বিষয়। আরেকটা দেখেন আমাদের দেহের দিকে আপনি তাকান না, আপনি সচেতন থাকেন বা অবচেতন থাকেন বা অসচেতন থাকেন, ব্লাড সার্কুলেশন হচ্ছে, মস্তিষ্ক হরমোন নিঃসরণ করছে, আপনার মস্তিষ্ক অর্গানগুলোকে পরিচালনা করছে, আপনি শ্বাস নিচ্ছেন প্রশ্বাস নিচ্ছেন, বাতাস থেকে অক্সিজেন আপনি অ্যাবজর্ব করছেন, অক্সিজেন গ্রহণ করছেন, এগুলো কিন্তু আপনার সচেতনতার দরকার নেই। এক্ষেত্রে সাবজেক্টকে অবজেক্টকে দেখেন, এই প্রাকৃতিক অর্ডার কিন্তু চলে আসছে আমাদের দেহের মধ্যে। আবার একটা জিনিস খেয়াল করেছেন, স্বপ্নের মধ্যে কিন্তু আমরা কিছু অনিবার্য বিষয় শিকার হই, যেমন ধরেন আমাদের অনেকেরই স্বপ্নদোষ হয়, দেখা যায় এই যে স্বপ্নদোষ হচ্ছে আপনার, এটা কিন্তু আপনি দেখা যায় এই যে স্বপ্নদোষ হচ্ছে, আপনি হয়তো একটা সেক্সুয়াল একটা বিষয়কে আপনি চিন্তা করছেন, আপনার স্বপ্নদোষ হলো। বা দেখা যায় আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে 10-12 বছর, আমাদের কিন্তু বিছনায় আমরা প্রস্রাব করতাম, কিন্তু আমরা ভাবতাম না বিছনায় তো আমি প্রস্রাব করছি না, আমি তো জেগে আছি, আমি তো টয়লেটের প্রস্রাব করছি, নিজের গায়ে চিমটিও কাটতাম যে আসলে আমি স্বপ্ন দেখছি কিনা, তবে বুঝতাম না আমি স্বপ্ন দেখছি না, কিন্তু আসলে আমি স্বপ্নে ছিলাম, ওই সত্যিকার মনে করে প্রস্রাব করে দিয়েছি, সকালে দেখলাম বিছানা পড়ে গেল। এই যে স্বপ্নের মধ্যেও কিন্তু দেখেন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, স্বপ্নের মধ্যে কিন্তু আপনি সাবজেক্ট হতে পারছেন না, আপনি অবজেক্ট হতে পারছেন না, আপনার দেখা যায় বীর্য বের হয়ে গেল, আপনি একটা সেক্সুয়াল দৃশ্য দেখলেন, আপনার স্বপ্নদোষ হলো।
আপনি যখন আমরা ছোট ছিলাম বিছানায় প্রস্রাব করতাম, এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো এখতিয়ার নেই, আমরা পারছি না। এই ঘুমের মধ্যে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট অবজেক্ট কে আমরা এটা ধরতে পারছি না। তাহলে টোটাল বিষয়টা আমরা বুঝতে পারলাম যে এই মনন জগতে, বস্তু জগতে আমরা সাবজেক্ট, আমরা অবজেক্ট, আমরা চিন্তা করতে পারি, কিন্তু এমন পরিস্থিতি আছে যেখানে আমরা আমাদের কোনো কিছু করার থাকে না, আমরা এখানে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে পারি না। এই যে আমি গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বললাম, ইলেকট্রিসিটি চলে গেল সেটার কথা বললাম, ঘূর্ণিঝড় আসলো সেটার কথা বললাম, স্বপ্নের কথা বললাম, আমাদের দেহের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই সেটাও ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম। এইগুলোর ক্ষেত্রে কে সাবজেক্ট কে অবজেক্ট এটা কিন্তু বোঝা খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, এখন আমি আরেকটা টার্নিং পয়েন্টে যাব, সেটা হচ্ছে আমাদের সেলফ কনসিয়াস বা আত্মসচেতনতা। এটা একটু দয়া করে বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনি একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ, আপনি আপনার স্ত্রীকে অনেক সৎ ভাবেন, বিশ্বস্ত ভাবেন, তাকে খুব ভালোবাসেন, তাকে আপনি ট্রাস্ট করেন, সে একজন বিশ্বস্ত নারী, সব দিক থেকে তাকে আপনি ট্রাস্ট করেন। কিন্তু আপনার একটা ইচ্ছা, যদি আপনার স্ত্রী আপনাকে ওইরকম ভাবতো যে আপনি একজন যোগ্য স্বামী, সৎ স্বামী, বিশ্বস্ত স্বামী, এখন আপনার ভাবনা, আপনার চিন্তাকে কিন্তু আপনি আপনার স্ত্রী জায়গায় বসিয়ে দিয়েছেন এবং ভাবছেন স্ত্রী যেন আপনাকে আপনার মতানুসারেই, আপনার পছন্দ অনুসারে যে স্ত্রী যেন আপনাকে ওভাবে ট্রাস্ট করে, বিশ্বাস করে, ভালোবাসে। তার মানে এখানে আপনাকে আপনি স্ত্রী জায়গায় বসিয়ে দিয়েছেন, যেন স্ত্রী আপনার মতোই করে আপনাকে পছন্দ করে বা ভালোবাসে। বা ধরুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনার এক ফ্রেন্ড যার নাম করিম, সে অনেক টাকা পয়সা মালিক, আপনি হঠাৎ একটা ক্রাইসিসে পড়েছেন, আপনার টাকা দরকার, আপনি জানেন যে আমার সমস্যাটা যৌক্তিক আর করিমের টাকা আছে, তার সাহায্য করার যোগ্যতা আছে, সো করিমের সাহায্য করা উচিত। করিম অবশ্যই সাহায্য করবে, সে যদি বিবেচক হয়। তাহলে কিন্তু আপনি এখানে করিমকে, আপনার চিন্তা, আপনি কিন্তু করিমকে আপনার মতো করে বিবেচনা করছেন যে করিমের উচিত। এখন করিম সাহায্য করতেও পারে, নাও করতে পারে, এটা কিন্তু করিমের ব্যাপার। আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, এটা আপনার স্ত্রীর ব্যাপার। কিন্তু আপনি যে মূল্যায়ন করছেন যে আপনার স্ত্রীর ভাবা উচিত আপনি বিশ্বস্ত স্বামী, করিমের ভাবা উচিত আপনি প্রকৃতপক্ষভাবে আপনাকে সাহায্য করা দরকার, এই যে অ্যাসেসমেন্টটা, এই যে মূল্যায়নটা, এটাকে বলে কিন্তু আত্মসচেতনতা বা সেলফ কনসিয়াস। এটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। স্ত্রী আপনাকে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে, সন্দেহ করা যায়। বন্ধু করিম সাহায্য করতে পারে, নাও করতে পারে, সন্দেহ করা যায়। কিন্তু আপনি যে মূল্যায়ন করছেন দুইজন ব্যক্তিকে আপনার কনসিয়াসনেস দিয়ে, সেটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। তার মানে আত্মসচেতনতা বা চেতনা, এটা আমাদের জীবনে আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এটা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত। আপনি যেই সিচুয়েশনে থাকেন না কেন, ফেইলিয়ার হন, সাকসেস হন, ফেলিওর সাকসেস যাই হোক, কিন্তু সচেতনতা আপনার কাছে আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে সচেতনতা থাকবে, এটাকে অস্বীকার করার উপায় নেই। এবার আসেন আমাদের অপূর্ণতা। অপূর্ণতা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে মানুষের অপূর্ণ বাসনা কখনোই পূর্ণ করা সম্ভব নয়। ওই ভিডিওর কথা আমি এখানে আলোচনা করব না, কারণ ভিডিওটা খুবই লম্বা চড়া। ওই ভিডিওটা হচ্ছে মানুষের অপূর্ণ বাসনা। ওই ভিডিও থেকে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কি, দেখেন, আমাদের মধ্যে অপূর্ণতা আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নয় যে তার মধ্যে অপূর্ণতা নেই। যেমন ধরেন আপনার 5 লাখ টাকা দরকার, আপনি 5 লাখ টাকা পেয়েছেন, আপনার বাসনা থাকবে 7 লাখ টাকা পেতাম, 7 লাখ পেয়েছেন, আপনার বাসনা থাকবে 10 লাখ পেতাম, 10 লাখ পেয়েছেন, আপনার বাসনা থাকবে একটা গাড়ি পেতাম, একটা বাড়ি পেতাম, বাড়ি পেয়েছেন, আপনার বাসনা থাকবে একটা গাড়ি পেতাম, গাড়ি পেয়েছেন, আপনার বাসনা থাকবে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতাম, বিয়ে করেছেন, আপনার বাসনা শেষ হবে না। তারপর আপনি সব পেয়েছেন, চিন্তা করলাম লোকে আমাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, দেশের মানুষ আমাকে চিনত, আমি মান সম্মানের অধিকারী হতে পারতাম। এবার ছুটলেন আপনি মান সম্মানের পিছে, মান সম্মানও পেলেন। তারপর আপনি চিন্তা করলেন আমি কিভাবে বহুদিন বাঁচতে পারি, সেটাও পেলেন। এইভাবে দেখা যায় আমাদের সবার মধ্যে অপূর্ণতা আছে। কারো হয়তো আল্লাপাক দৈহিক সৌন্দর্য দিয়েছে কিন্তু টাকা পয়সা নেই, কারো টাকা পয়সা আছে কিন্তু দৈহিক সৌন্দর্য নেই, কারো জ্ঞান আছে দেখা যায় দৈহিক সৌন্দর্য নেই, আবার কারো দৈহিক সৌন্দর্য আছে দেখা যায় জ্ঞান নেই। এভাবে আমরা কিন্তু সব জায়গায় আমাদের একটা অপূর্ণতা পাই। এই অপূর্ণতা মানুষের কিন্তু অবিচ্ছেদ্যাংশ। আপনি অস্বীকার করতে পারবেন না যে আপনার মধ্যে অপূর্ণতা নেই। এই অপূর্ণতা নিয়েই কিন্তু আমরা ঘুমাচ্ছি, অপূর্ণতা নিয়ে আমরা বাজারে যাচ্ছি, অপূর্ণতা নিয়ে আপনি আমি কলেজে যে ক্লাস নিচ্ছি, অপূর্ণতা নিয়ে আমরা স্বপ্ন দেখছি। আমাদের জীবনে অপূর্ণতা আছে। অপূর্ণতার জন্য মানুষ টাকার পিছিয়ে দৌড়াচ্ছে, অপূর্ণতাকে পুঁজি করে মানুষ তার জীবনের চাকাকে অবিরাম অ্যাক্টিভেট রেখেছে। আর এই অপূর্ণতার জন্য মানুষের এই চাকা কখনো বন্ধ হচ্ছে না মৃত্যুর আগ পর্যন্ত। এইটাকে আপনার স্বীকার করতেই হবে যে অপূর্ণতা আছে। এই অপূর্ণতা যে আছে এটা বাস্তব, অস্বীকার করার কোনো উপায় নেই। সো ভিউয়ার, আজকে বুঝতে পারলাম সাবজেক্ট অবজেক্ট এবং এমন বিষয় আছে যেটা একই সাথে সাবজেক্ট অবজেক্ট হয়,
আর এমন পরিস্থিতির মধ্যে আমরা মাঝে মধ্যে পড়ি, সাবজেক্ট অবজেক্টকে আমরা বুঝতে পারি না। আর আমরা বুঝতে পারলাম যে আমাদের আত্মসচেতনতার অস্তিত্ব আছে। সর্বশেষ আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা অপূর্ণতা আছে, যে অপূর্ণতা পৃথিবীর সবার আছে। এই অপূর্ণতা নিয়ে আমাদের চলতে হয়। এই অপূর্ণতাকে আমরা অস্বীকার করতে পারি না, যেহেতু এর অস্তিত্ব বিদ্যমান, যেমন আমরা অস্বীকার করতে পারি না আত্মসচেতনতা। সো আমাদের মনের যে বিভিন্ন ডাইমেনশনগুলো, আজকে এটাই আলোচনা করলাম যে আমাদের মনের অনেক ডাইমেনশন আছে। আমি একটু ইজি করে বোঝানোর চেষ্টা করেছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।